আমরা একটা নোট দিয়েছিলাম। জীবনে কেন? সেই নোটটা আপনারা ইতিমধ্যে কেউ কেউ পড়েছেন, কেউ কেউ পড়তে করে পারেন নাকি নাই। দায়ী করে কোনো? আর কিছু কাজ মুখস্থ করতে আমরা রিকোয়েস্ট করেছিলাম, কেউ কেউ মুখস্থ করেছেন, কেউ কেউ করতে পারেন নাই। তো যাই হোক, আমরা দিয়েছিলাম এই কস্ট টাইটেল আর উপরের এই সূত্রগুলা। আপনারা ইতিমধ্যে যারা এই সূত্রগুলা কিছুটা পড়েছেন, আর এইখানকার কস্ট টাইটেল এই যে 1 2 3 4, আর এখানে আমি এই দুইটাকে লিখতেছি একটা 5, আর এই দুইটাকে লিখি একটা 6। যদিও এখানে দুইটা আছে, হুম। যদিও এখানে দুইটা আছে। তাহলে এই কথাগুলার অর্থ কি? এই কথাগুলার অর্থ হইলো, আর এখানে লিখলাম 7। এই কথাগুলার অর্থ হলো যে আপনারা যদি গত ক্লাসের এই পড়াটা যারা পড়েছেন, তাদের আমরা যদি আজকে যখন সলভিং ক্লাসে যাব, প্রশ্ন সলভ করা শুরু করব, যারা পড়েছেন তাদের কাছে বিষয়টা এত আকর্ষণীয় লাগবে, আপনার শেখাটা অনেক ভালো হবে। আর যদি এই নোটগুলা না পড়েন, মুখস্থ না করেন, তাহলে আপনার পড়াটা আকর্ষণীয় লাগবে না। কিরকম? ধরেন আপনি ছোটবেলা এ বি সি ডি, এই এবিসিডি শিখছেন, শেখার পরে আপনি কিন্তু গুড, ভেরি গুড, নাইস এই শব্দগুলা লেখা শুরু করছেন। আর ড্রাফটিং এর এবিসিডি হলো এই যেগুলো আমরা আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, এগুলা ছিল আপনাদের এবিসিডি। এগুলো আপনারা যত ভালোভাবে শিখবেন, তত সুন্দরভাবে আপনি কিন্তু লিখতে পারবেন। আর এগুলা যত আপনার স্মুথ হবে না, আপনার কিন্তু পড়াটা তত স্মুথ হবে না। এই জন্য আমি রিকোয়েস্টটা করেছিলাম যে গত ক্লাসে আপনারা নোটটা বারবার লেখেন। আমরা এখন যেভাবে পড়া শুরু করব, আপনাদেরকে আমরা কুইজ দিব একটা প্রশ্ন পড়ে। সেটা হলো এইখানকার 8টা সূত্রের কোন সূত্রটাকে অ্যাট্রাক্ট করে যেই প্রশ্নটা পড়ব, ওই প্রশ্নটা আপনি বলতে হবে এই প্রশ্নটা 4 নাম্বারের সাথে মিলে প্রশ্ন পড়ার পর, অথবা এটা 6 নাম্বারের সাথে মিলে, অথবা এটা 1 নাম্বারের সাথে মিলে। তখন কিন্তু বুঝে গেল আপনি বুঝে বুঝে পড়তেছেন এবং কোন সূত্রটার সাথে কোনটা মিলতেছে এটা আপনি ধরতে পারেন। আর এইভাবে যখন আপনারা ধরতে শিখে যাবেন, তখন হাইকোর্ট ফাইনাল পরীক্ষায় যখন প্রশ্ন আসবে, আপনি বুঝে ফেলবেন, ও আচ্ছা এটা হইলো এটা, এই প্রশ্নটা হইলো এইটা, এই প্রশ্নটা হইলো এইটা। এইভাবে আপনি সিভিল ডিভিশন ধরে ফেলতে পারবেন। আসেন আমরা এখন 1 নাম্বার সিভিল ডিভিশন দিয়া শুরু করি। আমরা কি সিভিল ডিভিশনের প্রশ্ন পড়েছিলাম? কেউ বলে হেল্প করতে পারেন? 3 নম্বর কোশ্চেন স্যার। 3 নাম্বার কোয়েশ্চেন। 3 নাম্বার কোয়েশ্চেন সবাইকে বের করার জন্য অনুরোধ করছি। 3 নাম্বার কোয়েশ্চেনটা পেজ নাম্বার বলে কেউ হেল্প করতে পারেন? 3 নাম্বার কোয়েশ্চেন বইয়ের কত নাম্বার পেজে? আমাদের এইখানে একটু বেশি। 38 স্যার, 138। 138 নাম্বার পেজ। ও, 3 নাম্বার কোয়েশ্চেন তো পড়েছিলাম মনে হচ্ছে, এই যে আমাদের নোট আছে। স্যার 100 লাগে 40, এখানে কত? 35। 3 নম্বর কোশ্চেনের উপরেই আলোচনা করার কথা ছিল ব্যাপকভাবে। আচ্ছা, অসুবিধা নাই, আমরা শুরু করব।
একশো 35। পঁয়ত্রিশ এই এই হলো 135 নাম্বার পৃষ্ঠা। আপনারা সবাই বের করেন দয়া করে। এই যে 135 নাম্বার পৃষ্ঠা। এই হলো কোয়েশ্চেন, এই হলো প্রশ্ন ছিল আমাদের একটা, এই হলো প্রশ্ন দুই। এই দুইটা প্রশ্নের উত্তর একই। তো আমরা গত ক্লাসে এটা কিছুটা হয়তো আলোচনা শুরু করেছিলাম বা লিখেছিলাম। এটা দিয়ে আমরা শুরু করে পরের প্রশ্নতে চলে যাব। দেখেন এই প্রশ্নটা কি হয়েছে। এই প্রশ্নটায় আপনারা চেষ্টা করবেন, এই যে আমরা যেভাবে মার্কিং করতেছি এইভাবে আপনারা প্রয়োজনে বইতে মার্ক করে ফেলবেন, ছোট ছোট দাগ দিয়ে। এখানে হয়েছিল জামাল একটা মামলা, চিরস্থায়ী মামলা ফাইল করেছিলেন কামালের বিরুদ্ধে। ফার্স্ট কোর্ট অফ অ্যাসিস্ট্যান্ট জাজ ময়মনসিংহ ফর ডিক্লারেশন। ঘোষণা চেয়ে মামলা করলেন জামাল এগেনস্ট কামালের বিরুদ্ধে। ফার্স্ট কোর্ট অফ অ্যাসিস্ট্যান্ট জাজ ময়মনসিংহ ফর ডিক্লারেশন দ্যাট হি ইজ দ্য 16 আনাস ওনার অফ দি সুট প্রপার্টি। এই সুট মানে মামলা সম্পর্কিত জায়গার 16 আনা জমির মালিক, এই ঘোষণা চাইয়া তিনি মামলা করলেন। এটা হলো জামাল এর কথা। আর জামাল এলিস, নীরা আপা মোবাইল নাড়াচাড়া করেন না, আপনার ডিভাইস থেকে দাগ আসতেছে। সবাই চা কফি নিয়ে বসেন, চা কফি খান, আর নাড়াচাড়া করেন না। শুনেন, ঠান্ডা মাথায় শুনলে অনেক কিছু শিখে যাবেন। তাহলে জামাল মামলা করলো, আর জামালের দাবিটা কি দেখেন। জামাল alleged that he got the suit property by way of inheritance. জামাল বাদী হিসেবে মামলা দায়ের করলো আর দাবি করলো তার ইনহেরিটেন্স সূত্রে তার মায়ের দিক থেকে সে সম্পত্তিটা পেয়েছে। It was further alleged তুই that আবার Kamal আমাকে বলছো না having no title, শোনো, যার বিরুদ্ধে মামলা বাবাটা করেছে ওই তার কোনো কুলসুম গরম পানি মালিকানা দিয়ে নাই, দিয়া and possession in the ধরে property মনে was ধরে illegal, চলছো যাইবো। illegally holding out threat to dispossess him from the suit land measuring 15 decimal. তাহলে সে বলতেছে যে তাকে বেদখল করার জন্য সে হুমকি দিচ্ছে অবৈধভাবে তাকে, তার এই জমি থেকে জামালকে কামাল হুমকি দিয়া বেদখল করতে চায়। এই কথা হইলো জামাল সাহেবের, এই হইলো টোটাল জামাল সাহেবের মামলা। তো এইটাকে যদি আমরা এই কালার করলাম, যে তার দাবিগুলাকে আমরা যদি এই কালার করি, তার দাবিগুলাকে হলো পার্পল কালার করে দিলাম। আর কালো কালার গুলো হলো মামলার কোড এবং মামলার সাবজেক্ট সম্পর্কিত। সুট ভ্যালুটা হলো মামলার সাবজেক্ট, আর এইগুলো হলো দাবি। আর কামাল আইসা বলতেছে, কামাল কন্টেস্ট করলো বাই ফাইলিং রিটেন স্টেটমেন্ট ডিনাইং অল ম্যাটেরিয়াল এলিগেশন অফ প্লেইন্ট এন্ড কন্টেন্ডেড ইন্টার এলিয়া দ্যাট, সে আরো দাবি করলো যে জামালের কোনো টাইটেল নাই, মালিকানা নাই, এন্ড পজেশন ইন দ্য সুট ল্যান্ড, হলো মালিকানাও নাই, পজেশনও নাই। আরো দাবি করলো ইট ওয়াজ ফার্দার কন্টেন্টেড ইট ইজ হিজ প্যাটার্নাল প্রপার্টি and he owns and possesses the same exclusively. এটা হলো জামালের বক্তব্য। আর সরি, এটা হলো কামালের বক্তব্য, এই পুরাটা হলো কামালের বক্তব্য, আর এটা হলো জামালের বক্তব্য। এই দুইজনের বক্তব্য কোথায় রাখা হলো? অ্যাসিস্ট্যান্ট জাজে। অ্যাসিস্ট্যান্ট জাজ কি করলেন? by his impugned judgment dated so and so decreed the suit on contest। দেখলেন, এই যে ডিক্রিড দ্য সুট অন কন্টেস্ট, ডিক্রিড মানে কে জিতে গেল, ডিক্রিড মানে হলো যিনি মামলা করেন তিনি জিতে যান। আর এখানে যদি লেখা হতো ডিসমিস দ্য সুট, তাহলে যিনি মামলা করলেন তিনি হেরে যেতেন। এই শব্দগুলো আপনারা কিন্তু মার্ক করবেন, এই শব্দগুলাই হলো আপনার লাইফ চেঞ্জিং শব্দ।
এই যে ডিক্রিং, ডিসমিসিং, এই শব্দগুলো আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে। সমীর রয় হাত তুলেছেন। সমীর রয় নতুন বোধহয়, আপনি কিছু বলবেন? আচ্ছা, উনি না বুঝে হাত তুলছে, সমস্যা নাই। তাইলে আমরা প্রশ্নের এই যে দুইটা ভাঁজ পাইলাম, এইগুলো হলো প্রশ্ন করার স্টাইল। এখান থেকে আপনাদের শিখে নেওয়া উচিত যে প্রশ্ন করে যখন কিভাবে করে, যে বাদীর কথা বলে, বিবাদীর কথা বলে, এরপরে জজ সাহেব কি করেছে এটা বলে। জজ সাহেব কি করলেন? মামলা ডিক্রি করে দিলেন। তাহলে মামলা কে দায়ের করেছিল? নিচে দেখেন, মামলা দায়ের করলো জামাল। কার বিরুদ্ধে? কামালের জামালের বিরুদ্ধে। আর মামলা যদি ডিক্রি হয়ে যায়, কে জিতে যায়? জামাল। জামাল জিতে যায়। তাহলে জামাল জিতে গেলে এটার জন্য, আপিলের জন্য কি জামাল দৌড়াবে টাকা পয়সা নিয়ে, নাকি কামাল দৌড়াবে? জামাল যাবে স্যার। কামাল দৌড়াবে। এর জন্য কামালকে আমরা নিয়ে আসলাম এইখানে। কামাল মূল মামলায় ডিফেন্ডেন্ট, এর জন্য লিখলাম ডিফেন্ডেন্ট মানে বিবাদী। সে আপিল করলো, এর জন্য অ্যাপিল্যান্ট। আর জামালকে রাখলো প্লেইনটিফ, মূল মামলায় প্লেইনটিফ এবং আপিলে রেসপন্ডেন্ট। এই পরিচয়টা তাদের হইলো ডিস্ট্রিক্ট জাজে, এই পরিচয়টা ডিস্ট্রিক্ট জাজে। আর এই পরিচয়টা মূল মামলায়, এর জন্য এই পরিচয়টা তাদের। সরি, আমার মাইক্রোফোনটা পড়ে গেছিল। এই পরিচয়টা প্রথম সহকারী জজে, এই পরিচয়টা হলো ডিস্ট্রিক্ট জাজে। আমরা খুঁজতেছি হাইকোর্টে তাদেরকে নিয়ে যাব, যেহেতু আমরা হাইকোর্টে পড়তেছি। তাহলে যেহেতু ডিগ্রি হয়ে গেল অন কন্টেস্ট এগেইনস্ট দ্য জাজমেন্ট পাসড বাই দ্য অ্যাসিস্ট্যান্ট জাজ, কামাল যেহেতু হেরে গেছে, কামাল ফাইল এন আপিল ইন দ্য কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজ। এই হলো আপিলের নাম্বার। এখন আপিল মামলায় ডিস্ট্রিক্ট জাজ কি করলেন এটা আমরা দেখব। অ্যাডভোকেট মৌসুমী আপা, আপনার মোবাইল নারায়ণ না, আপনার মোবাইল থেকে লাল কালি আসতেছে। তাহলে কোন দুইটা কোর্টের ঘটনা? অ্যাসিস্ট্যান্ট জাজ মামলাটাকে ডিক্রি করলেন, ডিক্রি করায় বিবাদী হ্যাঁ, চলে সমস্যা গেলেন নেই আমার। জেলা জজে আপিল খাও করতে। না, দুধ খাও না, এত খিদে এখন লাগছে আমরা আরো। দেখব জেলা জজ কি করলেন। ডিস্ট্রিক্ট জাজ অ্যালাউ দ্য আপিল এন্ড ডিসমিস দ্য সুট। এই হলো আপনার প্রশ্ন শেষ। আর এই লাল কালি অংশটুকু, এগুলো হইলো ডিস্ট্রিক্ট জাজের অবজারভেশন, ডিস্ট্রিক্ট জাজের এক্সট্রা কথা। এগুলো আপনার পড়লেও ভালো, না পড়লেও ভালো, তবে পরীক্ষার সময় আপনারা টান দিও না, অবশ্যই টান দিও না, পড়বেন। টান দিয়ে একটু একটু ইয়ে করে দাও। আর এই অবজারভেশন শুনে আপনি মিসলিড হবেন না। এই অবজারভেশন শুনে আপনি মিসলিড হবেন না। এই অবজারভেশন দেয় আপনাদেরকে কনফিউশন তৈরি করার জন্য। আপনি খুঁজবেন ডিস্ট্রিক্ট জাজ আপিল এলাও করছে নাকি আপিল এলাও করে নাই, এইটা খুঁজবেন। তাহলে আমরা এখানে দেখি ডিস্ট্রিক্ট জাজ কি করলেন। এই যে ডিস্ট্রিক্ট জাজ ফাইলড এন আপিল, এই ভদ্রলোক একটা আপিল ফাইল করলেন ডিস্ট্রিক্ট জাজ। তাহলে আপিল শব্দটাকে আসলে উপরের লাইনে লেখাটা ভালো হবে, এইখানে। এই ডিস্ট্রিক্ট জাজে একটা আপিল ফাইল হলো ডিস্ট্রিক্ট জাজে, আর আপিলটাকে আপিল এলাও, এই যে লিখে দেই এখানে, আরেক কালার করে দেই, আপিল এলাও হইছে এবং ডিসমিস দা সুট। নিম্ন আদালতের সুটটা ডিসমিস না লিখে এখানে লেখা উচিত, এই যে ডিসমিস দা সুট, এখানে প্রশ্নতে এই ভাষা না লিখে বরঞ্চ লেখা উচিত ছিল অ্যালাউ দা আপিল অ্যান্ড সেটিং অ্যাসাইড দা জাজমেন্ট এন্ড ডিগ্রি পাসড বাই দা লার্নেড অ্যাসিস্ট্যান্ট জাজ। তখন ভাষাটা আরো কি হইতো? অ্যাপ্রোপ্রিয়েট হইতো, অ্যাপ্রোপ্রিয়েট হইতো। অ্যালাউ দা আপিল এবং সেটিং অ্যাসাইড, সেটিং অ্যাসাইড Allow the appeal setting aside the জাজমেন্ট judgment and review.
জাজমেন্ট এন্ড ডিক্রি আমরা ছোট করে লিখলাম, হুম। কারণ মামলা তো আর বাতিল করে না, বাতিল করা উচিত জাজমেন্ট এন্ড ডিক্রি। ভাষাটা এটা হলে বেশি পারফেক্ট হইতো। আচ্ছা, তাহলে আপিল কে করলো? আপিল করলো কামাল। আপিল কামাল করে কামাল আপিলে জিতেছে না হেরেছে? জিতেছি আপিল স্যার। করে আপিলে সে জিতে গেছে, তাইলে আর কি কামালের হাইকোর্টে যাওয়ার দরকার আছে? না স্যার। কামাল তো আপিলে জিতে গেল, তাইলে কামাল আর হাইকোর্টে যাবে না, জামাল যাবে হাইকোর্টে। এর জন্য জামালের এই তিনটা পরিচয় সহ আমরা লিখলাম জামাল প্লেইনটিফ মূল মামলায়, জেলা জজের আপিল মামলায় রেসপন্ডেন্ট, হাইকোর্টে আইসা সে হয়ে গেল পিটিশনার। আর যেহেতু জেলা জজে আপিল করেছিল, সেই আপিলে সে হেরেছে, এই জন্য হাইকোর্টে যাবে 115-র 1 ধারা অনুযায়ী রিভিশন করতে। এই ছিল। এখন এই যে সূত্রটা আমরা পড়লাম বা জানলাম, আমাদের এখন বলতে হবে যে আমরা এইখানকার যে 8টা সূত্র সাজিয়েছি, এইখানকার কোন সূত্রের সাথে এই প্রশ্নটা মিলেছে? এইখানকার 4 নাম 4। 4, এই সেই 4। কে কে একমত 4 এর সাথে? হাত তুলেন বা ভোট দেন। স্যার আমরা 4 4। নূরবানু কবিতা আপা হাত তুলেছেন, কিছু বলতে চান বলেন। স্যার বলছি এটাই ঠিক আছে স্যার, 115-1। হ্যাঁ, আমরা এত সুন্দর বুঝাইছি। হ্যাঁ। আমাদের সরাসরি ক্লাসে একজন ভাই সাবেক এএসপি, মানে উনি পুলিশের সাবেক এএসপি, তিনি এবার হাইকোর্ট পরীক্ষা দিবেন, সরাসরি ক্লাস করতেছেন হুম। গত 2টা ক্লাস। উনি আমাদের ক্লাসের ডিজাইন ধরন দেখে অবাক বেশি হয়েছেন যে বলছে। আপনি ব্যাপক সুন্দর ক্লাস নেন, বুঝছেন? আজকেও হ্যাঁ। উনি আসছিলেন ক্লাসে, ব্যাপক প্রশংসা করছেন। এই যে আপনাদেরকে সুন্দরভাবে প্রশ্ন বুঝাইয়া সূত্রের সাথে মিলাইয়া দিয়া এইভাবে বুঝাইলাম, আর এইখান থেকে বলতে হবে এই 4টা কস্ট টাইটেলের সাথে লাগতো না। ওই প্রশ্নের কোন কস্ট টাইটেলটা মিলে, তাইলে বুঝবো আপনারা একটু পড়াশোনায় 4 আগাচ্ছে। 4 এখানেও 4। এইখানেও 4, আমার সময় এখানেও 4 পরে ঠিক হয়ে যাবো। এইখানেও রক্ত কিন্তু 4। রক্ত বাড়ায়নি কোনো, রক্ত না বাড়ে এটা সমস্যা নেই। মিলে গেছে। এই যে আপনারা বুঝতেছেন, আগের চেয়ে নিজেদেরকে একটু পানি পানি কনফিডেন্ট মনে সমস্যা হচ্ছে হচ্ছে যে কিনা, বাচ্চারা। একটু স্যাটিসফ্যাকশন আসতেছে কিনা? জি স্যার। এইভাবে শিখতে হবে, এইভাবে স্যার আমাদের। একটা কথা বলবো। বলেন। এই যে স্যার অনেকগুলো তার পরিচয় জামালের, একবার হচ্ছে প্লেনটিভ, তারপরে হচ্ছে স্যার রেসপন্ডেন্ট, আবার প্লেনটিভ পিটিশনার রেসপন্ডেন্ট, এতগুলো স্যার যদি আমরা লিখতে যাই স্যার সময় পাবো? আর গ্যাঞ্জাম ধরে যাবে না? না, এর জন্যই আপনাদেরকে সময় দেওয়া হয়েছে 1 বছর প্র্যাকটিস করার জন্য বাসায়। এখন প্র্যাকটিস যারা করবে না তারা সময় পাবে না, জন্মদিন যারা স্যার পালন করবে তারা সময় পাবে না, কক্সবাজার যারা যাবেন সময় পাবেন না, কক্সবাজার যাওয়া যাবে না, জন্মদিন যাওয়া যাবে না, ফুল ছিঁড়া যাবে না, পাখিকে বাইন্দার ঘরে রাখা যাবে না, বন জঙ্গল থেকে ফুল ছিঁড়ে আনা যাবে না। হ্যাঁ, পাখি যেখানে আছে পাখিকে ওইখানে রাখতে দিতে হবে, খাঁচায় পাখি ঢুকানো যাবে না। হ্যাঁ, প্রকৃতি থেকে স্যার ফুল ছিটাই না ঘরে রাখা যাবে না। বলেন। স্যার স্যার বলতে চাচ্ছিলাম, আমরা যখন স্যার ড্রাফটের আমরা হেডিং টাইটেলে হয়তো এটা ঠিক আছে, কিন্তু যখন আমরা গ্রাউন্ডস লিখতে যাব, তখন হুম। গ্রাউন্ডস এর প্রত্যেক জায়গায় কি আমরা কি জামাল লিখলে ভালো হবে নাকি নাকি প্লেনটিভ রেসপন্ডেন্ট পিটিশনার এইটি লেখা বেটার হবে? গ্রাউন্ডসে কিছু ও লাগে না। আচ্ছা, তারপরেও বলে দেই, ভাই যেহেতু প্রশ্ন করছেন, জামাল ভদ্রলোক আর কিন্তু জামাল নাই, তার পরিচয় আমরা দিয়ে দিছি এখানে প্লেনটিভ প্লেন্টিভ রেসপন্ডেন্ট। এর জন্য দেখেন আমরা এখানে লিখি পিটিশনার অ্যাজ প্লেন্টিভ, খেয়াল জি করছেন? জি এখানে কিন্তু আর কোনো নাম আমরা লিখতেছি না, তখন তার পরিচয়টা প্লেন্টিভ পিটিশনার বা প্রেজেন্ট অপোজিট পার্টি
বা ডিফেন্ডেন্ট, এইভাবে এইভাবে কিন্তু আমরা পরিচয় বলে আসি, তখন আর কি করি না, নাম আর রিপিট করি না। তার মানে কি গ্রাউন্ডসে যত জায়গায় এই হেডিংটা আসবে তখন এই প্লেনটিভ রেসপন্ডেন্ট পিটিশনার পুরা শব্দটাই লিখতে হবে? না, না, হ্যাঁ, যদি আপনি লিখতে চান বা ওইরকম আসে তাইলে লিখবেন, কিন্তু আমরা সাধারণত দেখেন গ্রাউন্ডসে প্লেন্টিভ পিটিশনার এগুলা হাইকোর্ট পরীক্ষা পর্যন্ত লেখা প্রয়োজন হয় না। প্র্যাকটিসে গেলে হয়তো আপনি লিখতে পারেন প্লেন্টিভ সাবমিটেড দ্য ডিড নাম্বার সো এন্ড সো, বাট দ্য লার্নেড ট্রায়াল কোর্ট failed to appreciate the same and as such committed an error of law resulting in error in the decision occasioning failure of justice। এটা হয়তো প্র্যাকটিসে এসে বিশাল করে লিখবেন, কিন্তু আপাতত আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে পরীক্ষার খাতা পরীক্ষার মতো রাখেন। পরীক্ষার খাতায় বেশি প্র্যাকটিক্যাল হওয়া যাবে না, বেশি আনাড়িও হওয়া যাবে না। পরীক্ষায় থাকতে হবে মাঝামাঝি, স্কেলিটনটা ঠিক রেখে মাঝামাঝি উপায়ে পরীক্ষায় আগাইতে হবে। এর জন্য আমরা যে ড্রাফটটা সাজেস্ট করেছি আপনাদের জন্য, ওইটাকে আপনারা মেনটেন করার জন্য রিকোয়েস্ট করলাম। এখন আমরা চলে যাব পরের প্রশ্নতে। উত্তরে গেলাম না আজকে ইচ্ছা করে, কারণ উত্তর সব মোটামুটি এক। স্যার আজকে আপনার স্ট্যাটাস তো আছে এই প্রশ্নে। স্ট্যাটাস কো অ্যাপ্লিকেশন, বেল অ্যাপ্লিকেশন, কন্ডোনেশন ডিলে, ওইগুলো আমরা পরে একসাথে সকল এটা লিখতে অ্যাপ্লিকেশন একসাথে গেলাম দিব। হ্যাঁ, ওইটা বিশাল হলো বড়। একসাথে। এইবার আসেন, আপনারা একটা অ্যাপ্লিকেশন নিয়ে ভয় পেয়েন না, কারণ 2016 সালের পরে থেকে 2016 সালের পরীক্ষার পর থেকে বেইল অ্যাপ্লিকেশন, স্ট্যাটাস কো অ্যাপ্লিকেশন, ইনজাংশন অ্যাপ্লিকেশন, কন্ডোনেশন ডিলে অ্যাপ্লিকেশন, এই ধরনের এক্সট্রা অ্যাপ্লিকেশন সাধারণত আসে থাকে। না। আর অ্যাপ্লিকেশন ওয়ালা প্রশ্নগুলো আপনাদেরকে অ্যাভয়েড করার জন্য আমি রিকোয়েস্ট করব। ইয়েস আচ্ছা, স্যার। এইবার আসেন আমরা এই প্রশ্নটা পড়বো। পেজ নাম্বার কত? 4 নাম্বার প্রশ্ন সবাই বের করি। আচ্ছা, প্রশ্ন নাম্বার 4। একশো একান্ন পৃষ্ঠা স্যার। সবুজ আব্দুর ভাই রহমান। বলেছেন 151 পেজ। সবাইকে 151 পেজ বের করার জন্য অনুরোধ করা হলো। এই সেই দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 151 পেজ বের করেন। আচ্ছা, যারা খুব ব্যস্ত তারা বাসায় বই রাখবেন একটা, অফিস রুমে একটা, কোর্টে একটা, বা যারা বিভিন্ন চাকরির সাথে সম্পর্কিত আছেন তারা এই করবেন, আপনার অফিসে একটা বই রাখবেন, বাসায় একটা বই রাখবেন, কোর্টে একটা বই রাখবেন। বই যারা একটা কিনছেন তারা 2টা 3টা করে কিনে নিয়ে যেতে পারেন। এইবার আমরা এই প্রশ্নটা পড়ব, আর বই সাজেস্ট করবেন বন্ধু বান্ধবদের আমাদের বইটা কেনার জন্য, তাদেরকে সাজেশন দিবেন, কারণ এই বই কিনা কারো লস হবে না, কেউ ক্ষতিগ্রস্ত হবে না। একটু বলা যায় যে আমাদের বইটা আশা করি ভালো হয়েছে, এবার অন্যান্য যে কোনো বারের চেয়ে এবারকার বইটা তুলনামূলক অনেক কোয়ালিটি, এবং এটা শেখার মতো একটা ভালো বই। আচ্ছা, এই ডান পাশে রাখলাম খালি, এখান থেকে আমরা তথ্য নিয়ে 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 কিভাবে প্রশ্নটা সাজাবো দেখেন। আব্দুর রহিম let out his house to Muhammad Ali at a monthly rental of টাকা 1000 per month। 1000 টাকা প্রতি মাসে ভাড়া দিলেন আব্দুর রহমান আলী সাহেবকে। এই হাউস, the house is situated at 55 সুয়ারি ঘাট আন্ডার পুলিশ স্টেশন লালবাগ ঢাকা। এই দেখলেন, এই বাসা কই আছে এটা না বললেও হইতো, তো ইচ্ছা করে একটু দিয়ে দিল যে আপনাদের প্রশ্নটা 2 লাইন বারুক, আর আপনারা যেন এই 2 লাইন পড়তে গিয়ে আপনাদের একটু সময় নষ্ট হয়। পরীক্ষার হলে 5টা মিনিট যদি সময় নষ্ট করে দেওয়া যায় তাহলে আপনাকে ফেল করানোটা একটু তুলনামূলক ইজি হবে।
এর জন্য তারা নানাবিধ চেষ্টায় থাকবে আপনাদেরকে হয়রানি দেওয়ার জন্য, প্রশ্ন করার মধ্য দিয়ে। আর আপনি আপনার যোগ্যতা দিয়ে এই ঝামেলা থেকে বের হয়ে আসতে হবে। আচ্ছা, এইবার আসেন আমরা পরের ইতে আগাই। সবাই মনোযোগ দিয়ে শুনেন, কিন্তু মনোযোগ দিয়ে শুনলে এটা আপনাদের কাজে লাগবে। তাহলে ভাড়া দিলেন, আমরা কিন্তু ভাড়াটারা আমাদের কাজ না, আমাদের কাজ হইলো মামলা। বাদী বিবাদীর নাম আসছে যেখানে, সেখানে যে আপনি ঘুম ভাঙবে। মোহাম্মদ আলী paid rent regularly to Abdur Rahman for some years. Then he started defaulting in payment of rent. After repeated demand, he used to clear rent for 2/3 months together. তাহলে এটুকু হলো বক্তব্য, একটা বক্তব্য গেল। আর এটা হলো পরিচিতি পর্ব গেল, কে কাকে কিভাবে পরিচয় হইয়া ভাড়া দিলেন, এই কোন এলাকার বাড়ি, আর কিভাবে তাদের মধ্যে লেনদেন হইতো। এটা আমাদের দরকার হইলো, এগুলো আমাদের দরকার নাই। আমাদের টার্গেট হলো মামলা কে কার বিরুদ্ধে করছে ওইগুলা খুঁজে বের করা। He having been failed, he having failed to pay rents for 4 months from January 2002 to April. The landlord Abdur Rahman, through his lawyer, sent a notice 1st May 2002 to Muhammad Ali terminating his tenancy with the end of 31st May 2002. এই হলো আরেকটা গল্প, যে তিনি টাকা দিতে ফেল করেছেন, আর তিনি তার লয়ারের মধ্য দিয়ে নোটিশ দিয়ে তার সাথে টার্মিনেটিং দা হিজ টেনেন্সি, টার্মিনেটিং মানে বাতিল করে দেওয়া, এই তাদের সাথে ভাড়াটিয়ার সম্পর্ক শেষ করে দিলেন। তাহলে দেখেন, এইখান থেকে এতটুক গল্প পড়ছি, আমাদের কিন্তু মামলার কোনো কাজ এখনো আসে নাই। বেশ আধা ঘন্টা। খেয়াল করে দেখেন, এই এতটুক গল্পের মধ্যে এখনো কোনো মামলার গন্ধ আসে নাই। এইবার আসেন, ইন দ্য মিন টাইম, on 1st May 2002, Ali remitted rents for the aforesaid 4 months to Abdur Rahman by postal order. পোস্টাল অর্ডারে সে টাকা পাঠায় দিছে, ভাড়ার টাকা। ভাড়াটিয়া দেখেন কত ভালো। আব্দুর রহমান রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্য রেন্ট অন 6 মে। এই যে দেখেন, সে ভাড়া নিতে অস্বীকার করেছে, অস্বীকার করেছে। দেখছেন গল্পগুলাকে কিভাবে কিভাবে আলাদা করে ফেলতেছি কালার দিয়ে দিয়ে। আপনারা যারা দুর্বল স্টুডেন্ট মনে করেন নিজেকে, আপনারা এই প্রথম থেকে এই পর্যন্ত একটা ব্রেকেট, এখান থেকে এখানে একটা ব্রেকেট, আর এখান থেকে এইখানে একটা ব্রেকেট, এখান থেকে এখানে একটা ব্রেকেট দেন। তার মানে এই যে এতটুক গল্প, এটা আমাদের খুব একটা কাজে লাগে নাই। এটা পড়ার জন্য পড়া, শুরু হয়েছে এইখানে। দেয়ার আফটার, এই আসেন, আলী filed a rent control suit 50 of 2002 in the court of rent control ঢাকা। পাইলেন, আলী একটা মামলা করে দিলেন, রেন্ট কন্ট্রোল মামলা আব্দুর রহমানের বিরুদ্ধে। তাইলে এখানে কি দাঁড়াইলো, যে আলীকে আমরা নিয়ে নিলাম একটা মামলায়, যেহেতু সে করছে, আলী ভার্সেস আব্দুর রহমান, আলী ভার্সেস আব্দুর রহমান, কোন কোর্টে, কত নম্বর মামলা, এখান থেকে আমরা তথ্যটা নিব, যে রেন্ট কন্ট্রোল কোর্ট, ইন দা কোর্ট অফ রেন্ট কন্ট্রোল ঢাকা। এই তথ্যগুলা নিয়ে নিচ্ছি, রেন্ট কন্ট্রোল কেস আর কোর্ট অফ। এই এখন আপনি সুবিধার জন্য আলীর পিছনে লেখেন প্লেইনটিফ, আর এর পিছনে লেখেন ডিফেন্ডেন্ট।
দেখলেন? এইভাবে লেখে লেখে অভ্যাস হইতে হবে। কারণ পরীক্ষার হলে তো আর আপনি এমনি হোমওয়ার্ক করার সুযোগ পাবেন না। এটা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার এটা হয়ে যাবে, অভ্যাসে চলে আসবে, পরে আর লিখতে হবে না। যেমন আপনাকে যদি এখন আমরা বলি 10 আর 10 যোগ করলে কত হয়, আপনি ফাট করে বলবেন 20। তো এটা কেন পারলেন? ওই যে ছোটবেলা থেকে এটা পড়তে পড়তে করতে মানে অঙ্ক করতে করতে আপনার অভ্যাস হয়ে গেছে। এখানে তাইলে তীর দিলাম। এইবার মনে হচ্ছে এইবার নেক্সট বইয়ে এগুলাও আমরা দিয়ে দিব, তাইলে নেক্সট বছরে বই আরো বেশি ভালো হবে। কিন্তু অনেকে তো কোচিং করতে আইতে চাইবে না, এটা তো আরেক সমস্যা হবে। বইয়ে এত তথ্য দিয়ে দিলে তাহলে এটার কি সমাধান? কারো কাছে বুদ্ধি থাকলে দিয়েন তো। আচ্ছা। যতই বই থাক স্যার, না শুনলে বুঝতে পারবে না। আচ্ছা, এইবার আসেন, এই মামলা শুরু হলো, আমাদের প্রশ্ন শুরু কিন্তু এইখানে। এই মামলা করলো and started depositing rent from January to onwards regularly, এসে নিয়মিত এই টাকা জমা দিয়ে যাচ্ছে এই র্যান্ড কন্ট্রোল কোর্টে। এই র্যান্ড কন্ট্রোল কোর্টে নিয়মিত টাকা জমা দিয়ে যাচ্ছে। এখন আমরা দেখব আর কি হলো। আব্দুর রহমান, এই দেখেন আব্দুর রহমান বাড়ির মালিক, সে করলো কি, দেয়ার আফটার 25th July 2002 filed small causes suit number so in the court of senior assistant judge for Dhaka ejectment of Ali from the premises। এই দেখলেন, এখানে আইসা আরেক গল্প শুরু হয়ে গেল, যে বাড়ির মালিক এইবার আরেকটা মামলা করে দিলেন। একটা মামলা হইলো ভাড়াটিয়া করছে, এই লাল কালিটা হইলো ভাড়াটিয়ার মামলা, আর এই ব্লু কালারটা হচ্ছে বাড়ির মালিকের মামলা। তাইলে এটাকে এখন আমরা উল্টায় দেই, দেখেন। এই দেখেন, এখন রহস্য ভাঙবে। আলী একটা মামলা করলেন বাড়ির মালিকের বিরুদ্ধে, এই মামলা রেন্ট কন্ট্রোল। আর আব্দুর রহমান বাড়ির মালিক ভাড়াটিয়ার বিরুদ্ধে একটা মামলা করলেন, এবং তার মামলা নাম্বার হইলো স্মল কজ সুট নাম্বার এত। এই মামলার নাম্বারটা নিলাম আমরা এখানে, এবং কোড নাম্বারটাও দেখেন তার আলাদা। তার কোড হইলো হ্যাঁ, কোর্ট অফ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ ঢাকা। এই এই দেখেন, হিসাব মিলে গেল। এখন আপনাদের কাছে দেখবেন বিষয়টা কত ইজি লাগে, যে দুইজন দুইটা মামলা করলেন। এখন আমরা দেখব দুইজন দুইটা মামলা করলে কোন মামলা কোন দিকে গেল, এটাকে আমরা খুঁজে বের করব। এই ভাড়াটিয়া মামলা করলেন বাড়ির মালিকের বিরুদ্ধে রেন্ট কন্ট্রোল, আর বাড়ির মালিক মামলা করলেন ভাড়াটিয়ার বিরুদ্ধে এই উচ্ছেদের মামলা, ইজেক্টমেন্ট। এই ইজেক্টমেন্টে লাল কালি দিয়ে দাগ দেন বইয়ের মধ্যে, ইজেক্টমেন্ট মানে উচ্ছেদ। এখন তার কারণ দেখাইলো, এই কারণে সে বোনাফাইড রিকোয়ারমেন্ট অফ ইউজ অফ দি অকুপেন্ট হাউস বাই হিজ নিউলি সান ম্যারিড সান, তার ছেলের জন্য এই বাড়িটা লাগবে, এর জন্য সে বলছে যে আপনি উচ্ছেদ হয়ে যান। তাহলে দিয়ে দিলাম কে কোন মামলা করলেন। ফর ডিপোজিটিং রেন্ট, বাড়ির ভাড়া জমা দেওয়ার জন্য এই মামলা করলো, আর উনি করলো উচ্ছেদের জন্য। এই
এখন দেখেন কত সহজ। Ali contested the suit, denying all allegation, stating it was common practice of the landlord to receive payment of the rent for several months at a time. আলী আইসা বলতেছে এটা হলো বাড়ির মালিকদের অভ্যাস, কয়েক মাসের ভাড়া একসাথে জমায়া তারা নেয়, এর জন্য আমি কয়েক মাসের ভাড়া একসাথে দেই। আর যখন সে অ্যাকসেপ্ট করতে রিসিভ করতে চাইলো না, আমি 4 মাসের ভাড়া একসাথে ডিপোজিট করে দিলাম রেন্ট কন্ট্রোলের কাছে। এই দেখেন সেই কাগজ। এটা আলী আইসা কোন মামলায় বলতেছে? আলী আইসা এই মামলায় বলতেছে। এই মামলা কিন্তু যেখানে আছে ওইখানে রয়ে গেছে। আলী হচ্ছেন ভাড়াটিয়া, এই মামলায় জবাব দিছেন। এই হলো জবাবের কথা। হি ইজ নট ডিফল্টার এন্ড ডিপোজিটিং রেগুলারলি উইথ রেন্ট কন্ট্রোল। এবং সে বলতেছে আমি ডিফল্টার না, আমি তো নিয়মিত এই যে রেন্ট কন্ট্রোলারের কাছে ভাড়া দিচ্ছি, আমি ভালো মানুষ। এখন দেখেন এই যে পুরা গল্পের এতটুকু অংশ গেল শুধু গল্প। সবুজটা বললো একজন তার আরেকটু যে কেন টাকা একসাথে দেয়। লাল কালি হলো একটা মামলা, নীল কালি হলো আরেকটা মামলা। এই হলো নীল কালির মামলার জবাব। লাল কালির মামলা যেভাবে আছে ওইভাবেই আছে। ট্রায়াল কোর্ট আইসা করলো কি, বাই হিজ জাজমেন্ট ডেটেড সো এন্ড সো ডিক্রিড দ্য সুট। এই যে ডিক্রিড দ্য সুট, এটা লাল কালি দেন, এটা হলো আপনার মেইন লাইন। এই লাল কালিটা হলো মেইন। আর বাকি কথা holding that the Ali was a defaulter in payment rent, Abdur Rahman had no bona fide requirement of the house. Ali approach you. এই যে আয়শা বলল Ali approach you for seeking remedy, High Court division, whether appeal or revision lies, if revision lies, High Court division under what provision, এটা যেন আপনি লেখেন। এখন আপনারা বলেন এইখানকার এই দুইটা মামলায় কোন মামলায় রায় হয়েছে, কে বলবেন? সেকেন্ড মামলায় রায় হয়েছে স্যার। কোন দ্বিতীয় মামলায়? মামলায় রায় হয়েছে, দ্বিতীয় মামলায় স্যার। দ্বিতীয় মামলাটা কে করেছিলেন? দ্বিতীয় মামলাটা কে করেছিলেন? সেটা হচ্ছে বাড়ির আলী মালিক। আলী আলী। আলী না, দ্বিতীয় না স্যার, মামলা আব্দুর রহমান করেছে। ও আব্দুর রহমান, আব্দুর সরি রহমান। আব্দুর রহমান। হ্যাঁ, আব্দুর রহমান দ্বিতীয় মামলা। আব্দুর রহমান ভাড়াটিয়া না মালিক? মালিক মালিক। স্যার, বাড়ির মালিক। মালিক মালিক। আচ্ছা, মালিক হওয়ার পরে তিনি সেই মামলায় হারলেন না জিতলেন? জিতলেন। জিতলেন জিতছেন। স্যার। যদি জিতে থাকেন, এই ডিক্রিড দ্য সুটের কারণে আব্দুর রহমান যদি জিতে যান, এখন হাইকোর্টে কে যাবে? আলী স্যার। এটা দেবে আলী। আলী যাবে হাইকোর্টে। এখন প্রশ্ন হলো হাইকোর্টে আলী যাবে, আপিল করবে না রিভিশন করবে? স্যার রিভিশন হ্যাঁ, স্যার। রিভিশন করবে। এখন বলেন কেন রিভিশন? আপিল না হইয়া এটা তো ডিক্রি হয়েছিল। স্মল কজ অফ সুইট নো, ওইটার মামলাটা হয়েছিল স্মল কজে। এটা রায় এবং ডিক্রির বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন হয় 25 ধারা অনুযায়ী স্যার। এই যে সুন্দর বলছেন। এটা আমাদের নোটের কোথায় আছে, কে বলবেন? স্যার 5 পেজে 6 নম্বরে, 5 নম্বর না 5 নম্বর? কজ টাইটেল এখন বলেন কোন কজ টাইটেলটা আমরা নিব? এখানেও 5 নম্বর। হ্যাঁ, কজ হ্যাঁ 5 টাইটেলটা নম্বর। 5 নম্বর। এই যে এইখানকার আইসা দেখেন, এইখানকার কজ টাইটেল আমরা দুইটা লিখেছিলাম, একটা হলো অর্ডারের বিরুদ্ধে, একটা হলো ডিক্রির বিরুদ্ধে। যদি আমরা ডিক্রি ডিক্রি হইতো এইটা, আর যদি অর্ডারও হইতো তাইলে এইটা। এই জন্য আমরা লিখি an application under section 25 of small causes suit small cause courts act। কারণ এই মামলাটা, আচ্ছা স্মল কজে মামলা হয়েছে এটা আমরা বুঝছি, এই প্রশ্নের কোন শব্দ দিয়া কে বলবেন? বলে তো আছে স্যার। এখানে তো লেখাই আছে স্যার, স্মল কজের সুইট নো এত 15 of 2012 in the court of senior assistant স্মল judge। কজেস অ্যাক্ট লেখা আছে। স্মল কজের সুট নং আছে। হ্যাঁ, সুট নং, এই স্মল কজ সুট নং এটা দিয়ে, কিন্তু স্মল কজ কোর্ট বা স্মল কজের আইন এটা কিন্তু কোথাও বলা ছিল না। আমরা কিন্তু পেয়েছি এই না মামলার নাম্বার দিয়ে। আর এখানে ডিফেন্ডেন্ট কি হবে? আলী হাইকোর্টে যে ডিফেন্ডেন্ট কি হবে বলেন?
আলী হবে এখানে অ্যাপিলেন্ট, আলী হবে অ্যাপিলেন্ট। না, কিভাবে অ্যাপিলেন্ট? এটা কি আপিল? আপিলেন্ট কিভাবে এটা হবে? রিভিশন। কি হবে রিভিশন হইলে কি হবে? ও ডিফেন্ডেন্ট পিটিশনার। ডিপেন্ডেন্ট পিটিশনার, সরি। পিটিশনার হবে, পিটিশনার। এই যে দেখছেন, এই ভুল করা যাবে না। এখানে প্লেনটিভ কি হবে? প্লেনটিভ কি হবে? প্লেন্টিভ আব্দুর রহমান প্লেনটিভ প্লেনটিভ এখানে ডিফেন্ডেন্ট রেসপন্ডেন্ট কেন রেসপন্ডেন্ট রেসপন্ডেন্ট বলেন? অপোজিট পার্টি। এটা অপোজিট পার্টি আপিল না স্যার। তো, এটা হ্যাঁ আপিল না, রিভিশন না। রিভিশনে তো রেসপন্ডেন্ট নাই। এই অপোজিট এই পার্টি। সরি সরি। পরিচয়টা লিখতেছি আমরা হাইকোর্টের পরিচয়। এই পরিচয়টা লিখতেছি হাইকোর্টের পরিচয়। আলী ছিল হচ্ছে গিয়ে কি পিটিশনার, ডিপেন্ডেন্ট হবে, তারপরে ডিপেন্ডেন্ট পিটিশনার। এরপর এই আমার হচ্ছে প্ল্যান্টিভ, আলী হবে প্লেন্টিভ পিটিশন, প্ল্যান্টিভ ডিপেন্ডেন্ট, পরে হবে আবার হচ্ছে যে আলী হবে পরে যেটা ডিপেন্ডেন্ট পিটিশনার। মূল মামলা ডিপেন্ডেন্ট, মূল হ্যাঁ, মামলা যেহেতু ডিপেন্ডেন্ট 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 পিটিশনার হবে। জি স্যার, ডিপেন্ডেন্ট পিটিশনার। ডিফেন্ডেন্ট পিটিশনার। আর এখানে কি হবে? প্লেনটিভ কি হবে? অপোজিট পার্টি হবে না? অপোজিট পার্টি। রিভিশন হইলে অপোজিট পার্টি। আর এটা যদি আপিল হইতো তাইলে সে না বলতেন প্লেনটিভ রেসপন্ডেন্ট। জি স্যার। স্যার, স্যার এখানে এই যে রেন কন্ট্রোলের যে বিষয়টা, এটা তো টোটালি অ্যাভয়েড করে গেছে, এর কি কোনো কারণ আছে? ও না, রেন্ট কন্ট্রোলের মামলা তো ওরা এইটার প্রশ্ন বানানোর জন্য ওরা এই দিকে গেছে। হ্যাঁ, এবং রেন্ট কন্ট্রোলের মামলায় বাড়ির মালিক যে জবাবও দেয় নাই, উত্তরও দেয় নাই, কিছুও করে নাই, ওই দিকে আর আগায়ও নাই। আর এর জন্য আমাদেরকে ওরা কিছু বলেও নাই যে ওইটার উপরে কিছু বলেন। এই যে ডিগ্রিটা হয়েছে, এই ডিগ্রির এগেনস্টে ফাইল্ড এ রিভিশন বিফোর দ্য অনারেবল হাইকোর্ট ডিভিশন। আর হাইকোর্ট ডিভিশনের পরিচয় হবে মোহাম্মদ আলী, যিনি মূল মামলায় ডিফেন্ডেন্ট। হাইকোর্টে এসে হবে তিনি পিটিশনার। আর জমির মালিক আব্দুর রহমান, মূল মামলায় তিনি বাদী ছিলেন। হাইকোর্টে এসে তিনি হবেন অপোজিট পার্টি। পাইলেন? তাইলে একটা পরীক্ষায় কিভাবে সুন্দর করে প্রশ্ন নিখুঁতভাবে পড়ে পড়ে আগাইতে হয়, আমরা এই টেকনিক শেখার চেষ্টা করতেছি, যাতে করে আপনারা এই প্রশ্নগুলা আসলে সুন্দরভাবে এইভাবে সাজায় মনে মনে। এই অঙ্কগুলা কিভাবে করবেন? এই অঙ্কের জন্য কিন্তু আলাদা কাগজ কলমও দিবে না। এই অঙ্কগুলা করতে হবে মনে মনে। এই অঙ্কগুলা করতে হবে মনে মনে। এবং এই অঙ্কগুলা মনে মনে করে আপনাকে শফিকুল ভাই লিখেছেন সুনামগঞ্জ থেকে, আমি নতুন, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন করেন, আপনার বন্ধু বান্ধব সহ ভর্তি হয়ে যান, কাজে লাগবে। স্যার ওইখানে একটু আগে বলছিলেন স্যার, স্মল কজেস অ্যাক্টে যে কোনো মামলাই হলে সেটা রিভিশন হবে, জি মানে তাইলে আমাদেরকে ইন্ডিকেট করতে হবে স্মল কজেস অ্যাক্টের মামলা যাই আসবে সেটা রিভিশন হবে। হ্যাঁ, ডিগ্রি হলেও রিভিশন, আদেশ এই আদেশ হলেও রিভিশন, যেটাই হয় সব। রিভিশন হবে, হ্যাঁ, স্মল কজে যেটা হবে সেটার জন্য রিভিশন হবে। রিভিশন। থ্যাংক ইউ। এবং এটা আমাদের নোট আছে। Revision আপনি শফিকুল ভাই হাইকোর্টে। এই নোটটা পেয়েছেন? স্যার আমি এই যে যে আজকে প্রথম দিন জয়েন করছি তো স্যার, ওই জন্য মানে সবকিছু বুঝতেছি আচ্ছা, না, তারপরে ডোন্ট হয়তো ওয়ারি, চেষ্টা করছি। কোনো এত সুন্দর ক্লাস আপনি সুনামগঞ্জ থেকে দুই একজন ভাইকে ভর্তি করেন, নাইলে ওরা জি পরে যদি জানে আপনি ভালো ক্লাস করছেন, তাদের খবর জানান নাই, তাহলে তারা মাইন্ড করবে, বুঝলেন? জি স্যার, জি এই যে 1 নম্বরে দেখবেন লেখা আছে স্মল কজের বিরুদ্ধে আদেশ ও রায় ডিক্রির বিরুদ্ধে 25 ধারায় রিভিশন হবে। এবং এটা সহকারী জজ হইলেও রিভিশন। ইন্টারেস্টিং তথ্য হইলো এইটা, সহকারী জাজ হইলেও রিভিশন। রিভিশন বই কারো কাছে না থাকলে আমরা রিকোয়েস্ট করব বইটা সংগ্রহ করে দেন। এখনো যদি কেউ বই না কিনে থাকেন, যেমন আমাদের নরসিংদী বারের অ্যাডভোকেট সূর্য ভাই, রাসেল ভুইয়া সূর্য, উনি 10টা বই নিয়ে গেছেন, বন্ধু বান্ধবরে দিবেন, 10টা বই নিয়ে গেছেন।
যে নরসিংদী কোর্টে উনি ওনার জুনিয়র ফ্রেন্ড ওনাদেরকে দিবে। আচ্ছা, এখন আজকে কি আরো প্রশ্ন পড়বো না রাখবো? তাইলে আগামী ক্লাসে চাচ্ছি 5, আর কয়টা প্রশ্ন থেকে যায় রিভিশনে বলেন তো? 5, 6, 5, 5, 6, 5, 6, 7, 8। 8টা স্যার। আরো আরো স্যার 7টা। আরেকটা পড়ি। আরেকটা পড়ি, যেহেতু কালকে তাহলে আগামী ক্লাসে বাকি 3টা আমরা পড়ে ফেলতে পারবো। জি স্যার। আরেকটা প্রশ্ন আমরা সাজাই। আপনারা বই বের করেন, এই 5 নাম্বার প্রশ্নটা বের করেন, এবং এটা ছোটও আছে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। এটা আপনারা লিখবেন এবং এটার আমি বলে দিব। আমরা একটা সূত্র দিয়েছি, নোটেও আছে, বইতেও আছে। এইটার সূত্রটা শিখতে গেলে আপনাদেরকে আমি আগে আমাদের বইয়ের নোটটা বুঝিয়ে দিয়ে আসি, তাইলে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে। বইয়ে কত নাম্বার পেজ কে বলে হেল্প করবেন? এই নোটটা বইয়ের কত নাম্বার 137, পেজে আছে? 137। 137, 137 না, নোটটা নোট, স্যার এই নোট বইয়ে বইয়ে না স্যার, বইয়ে 23 23 23। 23তেও আছে, এটা আরেক জায়গায়, 2 জায়গায় আমরা রাখছি। এই এই নোটটা বের করেন সবাই। 23, পেজ নাম্বার 23তে একটু আসেন দয়া করে। এইটা বুঝা প্রশ্নটায় গেলে আমাদের বেশি কষ্ট হবে না প্রশ্ন পড়তে। হ্যাঁ পেয়েছেন সবাই? জি স্যার, কোথায় এটা? 23 পেজে আসেন, আমরা পড়তেছি। দেখেন 23 পেজ ভেরি ইন্টারেস্টিং। যে আরজি খারিজের দরখাস্ত যদি আপনি একটা দাখিল করেন 7 অ্যাসিস্ট্যান্ট ওরা জাজে, তারাগুলো লিখেন। সবাই একটু বের করেন, নিরিবিলি থাকেন, শুনেন সবাই মনোযোগ দিয়ে। এই আরজি খারিজের দরখাস্ত দিলেন অ্যাসিস্ট্যান্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট বা জয়েন্ট ভিত্তিক জাজ, এই 3টা কোর্টের যে কোনো কোর্টে আরজি খারিজের দরখাস্ত দিলেন। আরজি খারিজের দরখাস্ত এলাও হইলে, মঞ্জুর হইলে আপিল। দেখেন, যদিও আরজি খারিজের আদেশ মঞ্জুর হচ্ছে আদেশের মাধ্যমে, আদেশের বিরুদ্ধে হচ্ছে আপিল, এটা হলো ব্যতিক্রম। এই আদেশের বিরুদ্ধে আপিল কেন? সেকশন 2 এর সাবসেকশন 2 তে বলা আছে আরজি খারিজের দরখাস্ত মঞ্জুর হইলে এটা ডিক্রির সমান, যার কারণে এটার বিরুদ্ধে আপিল হবে। এখন প্রশ্ন হলো আপিলটা কোথায় হবে? আপিলটা 5 কোটি পর্যন্ত হইলে আপিলটা হবে ডিস্ট্রিক্ট জাজে, আর ডিস্ট্রিক্ট জাজে আপিল মঞ্জুর বা না মঞ্জুর হইলে এটার বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন হবে, এবং এটা হবে 115(1)। আর এই প্রশ্নটা আসছে 2021 সালে। এইবার আসেন, আরজি খারিজের দরখাস্ত দিলেন এই 2 কোর্টে। স্যার এটা আরজি সেকশন খারিজের 96 হবে না? কোনটা? ওই যে স্যার না, রিভিশন যে। এইখানে হবে 96, এই যে এইখানে এটা কারেকশন করে এখানে দিবেন 96, এই জায়গাটা একটা কারেকশন হবে ওকে স্যার। এই জায়গায়। সবাই দয়া করে এখানে 96 লেখেন, যে আরজি খারিজের দরখাস্ত এই 3টা কোর্টে অ্যালাউ হইলে, এবং সেটা হবে আপিল। প্রশ্ন হলো 5 কোটি টাকার যদি এটা হয় আরজি খারিজের দরখাস্ত, 5 কোটি টাকার বেশি আরজি খারিজের দরখাস্ত মঞ্জুর, তাহলে এটা আপিল হবে হাইকোর্টে সরাসরি। স্যার এই প্রশ্নটা হাইকোর্টেরটা কি 96 স্যার, নাকি হচ্ছে ডিস্ট্রিক্ট জাজেরটা 96? হাইকোর্টেরটাও 96, একটু দেখে নেন তো কেউ মনে থাকলে। স্যার আমার উল্টাটা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে ডিস্ট্রিক্ট জাজেরটা 96 আর হাইকোর্টেরটা, হাইকোর্টের তো স্যার 1151 115 এ। না না, হাইকোর্টে হাইকোর্টে 96। ও আচ্ছা হাইকোর্টে আচ্ছা। 96 115 তো আপিল। রিভিশন, আর আপিল তো হচ্ছে 96। হ্যাঁ হুম 96, যতটুক মনে আছে। ওকে। আচ্ছা, তাইলে এই আপিলটা কেন 96-এ হাইকোর্টে গেল? এই 5 কোটি টাকার বেশির জন্য। আপনারা জানেন 5 কোটি টাকার বেশি হইলে আপিল হয় হাইকোর্টে, 5 কোটি টাকার কম ছিল বা পাশে, এর জন্য আপিলটা হয়েছিল ডিস্ট্রিক্ট জাজে।
এটা হলো আরজি খারিজের দরখাস্ত থেকে কিভাবে আপিল হয় আর আপিল থেকে কিভাবে রিভিশন হয় এটা দেখাইলাম। এবার আসেন ডান পাশে, আরজি খারিজের দরখাস্ত রিজেক্ট হয়েছে, নামঞ্জুর হয়েছে। এই নামঞ্জুরের এগেনস্টে এটা একটা অনলি অর্ডার, এটার বিরুদ্ধে রিভিশন হবে। 5 কোটি টাকার বেশি হইলে রিভিশন হবে হাইকোর্টে এবং এটার ধারা হবে 115-1। 5 কোটি টাকার কম হইলে রিভিশন হবে ডিস্ট্রিক্ট জাজে। এই রিভিশন মঞ্জুর বা নামঞ্জুর হইলে এটার এগেনস্টে হাইকোর্টে রিভিশন হবে সেকেন্ড রিভিশন, এটার ধারা হবে 115-4। এই সূত্রটা আপাতত মাথায় রাখেন। রাখার পরে আমরা এবার এই 4টা সূত্র থেকে কিভাবে ওই প্রশ্নের সাথে মিলে এটাই আমরা যাব। রফিক সাহেব একটা মামলা করলেন, ঘোষণামূলক মামলা রোটারি ক্লাবের বিরুদ্ধে। মামলা করে বললেন, টু দ্য ইফেক্ট ক্যান্সেলেশন অফ হিজ নমিনেশন পেপার অফ দি পোস্ট অফ প্রেসিডেন্ট ইজ ইলিগাল। এই পেয়ে গেলাম যে রফিক সাহেব একটা মামলা করে বললেন তার নমিনেশন পেপার যারা ক্যান্সেল করেছে এটা অবৈধ। এই ঘোষণা চাইয়া তিনি একটা মামলা দায়ের করলেন। এইবার রফিক সাহেব বাদী, আমরা ওইটাকে নিয়ে যাই। এই পাশে ভার্সেস। এই হলো মামলা শুরু, একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করলেন। এখন দেখেন মামলা চলাকালীন অবস্থায় রোটারি ক্লাব entered appearance and file an application order 7 rule 11 এ আরজি খারিজের দরখাস্ত দিয়ে বলল on the ground that the suit is barred by law of Rotary International as well as by laws of Rotary International, alternative remedy is available। এই হলো বক্তব্য রোটারির। রোটারি বলল যে আরজি খারিজ হয়ে যাবে, কারণ আমাদের নিজস্ব আইনে এটা উনি যেতে পারে না, যেহেতু আমাদের নিজস্ব আইন আছে। আর আমাদের আইনে যেহেতু রিমেডি আছে, উনি দেওয়ানি কোর্টে কেন গেল? এই কথা বইলা তারা একটা অ্যাপ্লিকেশন দিল আরজি খারিজের দরখাস্ত। আসেন তাহলে এই আমরা নিয়ে আসলাম, রোটারি একটা অ্যাপ্লিকেশন দিলেন, দিয়া দিলেন আন্ডার অর্ডার 7 রুল 11 এ, আন্ডার অর্ডার 7 রুল 11 এ ফর রিজেকশন অফ প্লেইং। এখন আমরা দেখব এটা কি হলো। ট্রায়াল কোর্ট অ্যালাউ দ্য সেম on the ground the suit is barred by law and jurisdiction of civil court is ousted become already। এটা হলো ট্রায়াল কোর্টের কথা। এখন এখন আপনারা বলেন এই কথা দিয়ে কি বুঝলেন? ট্রায়াল কোর্ট আরজি খারিজের দরখাস্ত এলাও করছে, তার মানে মঞ্জুর করছে, তার মানে কি হয়েছে? আপিল হবে স্যার, আপিল তো হইলো, আরজি খারিজের দরখাস্ত মঞ্জুর হইলে ডিক্রি। আপিল হয়, যদিও সেটা একটা অর্ডার ছিল। এখন এলাও হলে প্রশ্ন স্যার হইলো, ডিক্রি। এটা হুম, ডিক্রি হয়েছে। হ্যাঁ যদিও অর্ডার কিন্তু সেকশন 2 সাবসেকশন 2 অনুযায়ী এটা হলো ডিক্রি। ডিক্রি। এই যে আমরা নিয়ে আসলাম যে আরজি খারিজের দরখাস্ত
দাখিল করলো, ফাইলড এন অ্যাপ্লিকেশন রোটারি আন্ডার অর্ডার এত রুল 11 ফর রিজেকশন অফ প্লেন। এখন এটা অ্যালাউড শব্দটা এখানে লিখি অ্যালাউড, নাইলে আবার অনেকে বুঝতে পারবেন না যে এটার কি হইলো। এখন আরজি খারিজের দরখাস্ত মঞ্জুর হইলো। এইখানে একটা ওরা ট্রিক্স করছে, একটা ট্রিক্স কি করছে এই প্রশ্নতে কঠিন বানানোর জন্য, এরা কোন কোর্টে মামলা করছে কোর্টের নাম লেখে নাই। এখন বলেন তো আপনারা কোন কোর্টের নাম লিখতে পারেন যে এই মামলাটা করেছে কোন কোর্টে? যে কোনো একটা কোর্টের নাম লেখা যাবে। যে কোনো একটা কোর্টের নাম লেখা যাবে, কেন বলেন তো, কারণটা কি? যেহেতু সুট ভ্যালু দেওয়া নাই। যেহেতু সুট ভ্যালু দেওয়া দেওয়া নাই, নাই। সুট ভ্যালু দেওয়া থাকলে আমরা আটকায় যেতাম। তাহলে এইখানে একটা কোর্টের নামও আমরা লেখা দেই, 3টা কোর্টের নাম লিখি। ভেঙে দিলাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন যারা এটা বুঝবে না তারা তো পাগল হয়ে যাবে যে এখানে 3টা কোর্টের নাম লিখছি কেন। 3টা কোর্টের যে কোনো কোর্ট, কারণ এখানে কোনো সুট ভ্যালু নাই বা কোর্টের নাম নাই। যদি মামলায় বলে দিত সুট ভ্যালু ওয়াজ 15 লাখ বা 14 লাখ, আমরা এদিকে থাকতাম। 20 লাখ বললে এদিকে যেতাম, 26 লাখ বললে এদিকে যেতাম। আর কোটি কম বেশি 5 কোটির বেশি যেতে পারবো না, কেন? কারণ এই আপিলটা সে করছে, আপিল অন অ্যাপিল দ্য ডিস্ট্রিক্ট জাজ। এই দেখছেন আপিলটা ডিস্ট্রিক্ট জাজে করেছে, তার মানে হলো সুট ভ্যালুটা 5 কোটি টাকার নিচে ছিল, এর জন্য আপিলটা করেছে ডিস্ট্রিক্ট জাজে। এই যে এইভাবে কিন্তু বুঝতে হবে বিষয়গুলা, নাইলে কিন্তু বুঝে উঠতে পারবেন না কোত্থেকে কোথায় প্রশ্ন যাচ্ছে। আর এগুলা নিজে নিজে অনেক কিছু বোঝা যায় না, ভাইঙ্গা না বুঝাইয়া দিলে। ওভার ট্যালেন্ট হইলে তখন আবার এগুলা বোঝা যায়। তাহলে ডিস্ট্রিক্ট জাজে এই অ্যালাউ হওয়ায় অ্যাপিল একটু হচ্ছে, টাইপিং এ একটু অসুবিধা হচ্ছে কম্পিউটারের কারণে। আচ্ছা, এখন দেখেন এইখানে একটা জিনিস শেখার, আমাদের খুব গুরুত্বপূর্ণ শিখার বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। যারা কস্ট টাইটেলটা লাস্ট ক্লাসে মুখস্থ করেছেন তারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন এখানে কি হতে যাচ্ছে। ফাইল্ড আপিল বিফোর দ্য ডিস্ট্রিক্ট জাজ, ফাইল্ড অ্যান আপিল filed an appeal before the district judge, আর ডিস্ট্রিক্ট জাজ কি করলেন, allowing the appeal and setting aside the order। এখন কথার কথা দেখেন, এই যে প্রশ্নের মধ্যে এত কথা ভাইঙ্গা লেখে নাই, প্রশ্ন লিখছে অন অ্যাপিল ডিস্ট্রিক্ট জাজ সেটিং অ্যাসাইড দ্য অর্ডার অফ ট্রায়াল কোর্ট। আর সেটিং অ্যাসাইড বললো নিম্ন আদালতের আদেশ বা ডিক্রিটাকে বাতিল করেছে।
কিন্তু এইটা আর লেখে নাই আপিলটার কি হইলো, যেন আপনারা কনফিউশন হয়ে যান, প্রশ্ন যেন না বুঝেন। আলটিমেট এখানে লেখা ছিল on appeal district judge allowing the appeal and thereby setting aside the order of trial court। তাহলে এই কথাটা ওরা কি করলো, সংক্ষেপে লেখা আপনাদেরকে একটু বিপদে ফালাইতে চাইছে, যেন আপনারা না বুঝেন প্রশ্নটা, আর যেন বলেন প্রশ্ন কঠিন হয়েছে। আর পুরা কথাটা ছিল অ্যালাউইং দ্য আপিল আর সেটিং এসাইড দ্য অর্ডার। এই যে দুইটা কথাকে আমি আলাদা করে দিলাম। আপিল কোর্ট দুইটা কাজ করেছে, একটা হলো আপিলটাকে অ্যালাউ করেছে আর নিম্ন আদালতের আদেশটাকে বাতিল করেছে। এখন প্রশ্ন হইল এই আপিলটা কে করলো? এই যে রফিক সাহেব বাদী ছিল, রোটারি বিবাদী হয়ে আরজি খারিজের দরখাস্ত করেছে, আপিল কে করলো তাইলে বলেন তো? আপিল করছে রফিক সাহেব। আপিল করেছে রফিক সাহেব, এর জন্য রফিক সাহেবের নাম আপিল কোর্টে এসে কি হবে? plaintiff, প্লেন্টিভ অ্যাপিল্যান্ট। plaintiff appellant, প্লেন্টিফ অ্যাপিল্যান্ট, ইয়েস। আপিল কোর্টে আইসা হবে রফিক সাহেব প্লেন্টিফ অ্যাপিল্যান্ট। আর রোটারি ক্লাবের কি হবে? defendant, ডিফেন্ডেন্ট রেসপন্ডেন্ট। Respondent. Dependent respondent. আশা করি আপনারা সবাই ক্লিয়ার বুঝতেছেন। এরপরেও যদি কেউ না বুঝেন চিন্তার কিছু নাই, ধৈর্য ধরেন, আমাদের সাথে থাকেন, আস্তে আস্তে বুঝবেন, না বুঝে যাওয়ার কোনো রাস্তা নাই। এখন আপিল যে এলাও হয়ে গেল, আপিল এলাও হওয়ায় কে জিতে গেল? আপিল এলাও হওয়ায় কে জিতে গেল? প্রস্তুত করেছে, রফিক সাহেব জিতে গেছে। রফিক স্যার জিতে রফিক গেছে। সাহেব জিতে গেছে। প্লেন্টিভ। এখন টাকা নিয়ে কে আসবে হাইকোর্টে আপনার কাছে? রফিক সাহেব? রোটারি রোটারি ক্লাব। ক্লাব, ডিফেন্ডেন্ট রোটারি ক্লাব। রেসপন্ডেন্ট। রোটারি রোটারি ক্লাব ক্লাব। আসবে হাইকোর্টে আপনার কাছে টাকা নিয়ে। এখন ওই আগের পরিচয়ের মতো আপনাকে হাইকোর্টের পরিচয়টা লিখতে হবে, এই এগেইনস্ট দা অ্যাফোরসেইড অর্ডার রিভিশন ফাইল করতে হবে। এটাকে নিয়ে আসি তাহলে সহজ হবে আমার। এগুলো আপনাদের মনে থাকবে কিনা আমি তো সন্দেহ আছে। মনে থাকবে সবার? ইনশাআল্লাহ। ডিগ্রি ফাইল্ড এ রিভিশন বিফোর দ্য হাইকোর্ট ডিভিশন। তাহলে হাইকোর্টে যাবে হলো রোটারি, তাহলে রোটারিকে আগে নিয়ে আসেন, রোটারিকে আগে নিয়ে আসেন। আর রোটারি আগে নিয়ে এসে রোটারিকে একটা পরিচয় দিতে হবে। কি পরিচয়? হাইকোর্টের রোটারির পরিচয় কি হবে বলেন? ডিফেন্ডেন্ট Defendant petitioner. রেসপন্ডেন্ট Defendant পিটিশনার। petitioner. পিটিশনার। আর ইয়ার পরিচয় কি হবে? রফিক সাহেবের পরিচয় হাইকোর্টে অপোজিট কি পার্টি। হবে? Opposite. হ্যাঁ, প্লেন্টিফ অ্যাপিল্যান্ট অপোজিট পার্টি। একটু সময় নিয়ে সুন্দর করে সাজায় দিলাম, যাতে করে এইগুলা আপনাদের কাছে এখন পানির মতো ক্লিয়ার হয়ে যায় যে এখানে কি ঘটেছিল আর তারা কি কি কথা লুকাইছে এখানে আপনারা বুঝতে পারেন নাই। এই কথাগুলাকে আমরা এখানে ডিসক্লোজ করে দিলাম। এখন আপনারা সহজে বলেন এই ঘটনার প্রেক্ষিতে এইখানকার এই চারটা সূত্রের মধ্যে কোন সূত্রটা? এক নাম্বারটা স্যার 115 এক। এক হ্যাঁ, কোনটা? স্যার এক নাম্বারটা প্রথমেরটাই যে আপ টু 5 করে আপিল অ্যালাউড ডিস্ট্রিক্ট জাজ অ্যালাউড দ্য অ্যালাউড আপিল। রিজেকশন। এইটা, জি স্যার এটা। এটা
তাহলে আশা করি আপনারা ক্লিয়ার অ্যাজ ডে লাইটের মতো পরিষ্কার হয়ে গেলেন যে এটা কেন এদিক থেকে আইসা এদিকে আইসা এদিকে আইসা স্যার এইখানে একটা কোশ্চেন ছিল করেন স্যার করেন। রোটারি ক্লাবের এটা যদিও আমি মানে কিছুটা কনফিউজ না অ্যাডমিনিস্ট্রেটিভ ল অনুসারে রোটারি ক্লাব যেহেতু বলছে যে তাদের নিজস্ব ল আছে রেমিডিটা তাদের ওইখানে যেতে হবে কিন্তু আমরা তো রোটারি ক্লাবের আবার মানে রফিক সাহেব যে আবেদন করছে রোটারি ক্লাবে না করি রফিক সাহেব রংটা কি করছে স্যার ও দেখেন এখানে আইন বলতেছে এই দেখবেন আপিল কোর্ট কি বলে দিছে restored the suit on the ground by laws of private club does not come under the purview of law as per section 9 of CPC jurisdiction of civil court cannot be ousted এই লাইনটা গুরুত্বপূর্ণ বইতে দাগ দিয়ে দেন এই যে এই লাইনটা বইতে দাগ দিয়ে দেন যে সিভিল কোর্ট cannot be ousted সিভিল কোর্টের যে জুরিসডিকশন এটা রোটারির নিজস্ব আইন দিয়া এই জুরিসডিকশনকে আপনি আউট করে দিতে পারেন না যে আমাদের নিজস্ব আইন আছে অতএব আপনারা এখানে আসতে পারেন তাদের আইন তো গেজেটেড আইন না সরকার এইটাই হচ্ছে স্যার কোশ্চেন এই যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর ক্ষেত্রে হলে এইটা প্রযোজ্য ছিল কারণ এইটা যেহেতু গেজেটেড ল না এই কারণে এই আইনটাকে ওরা ওভারলুক করতে পারে তাহলে আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন এবং এইটার সাথে আপনারা ঘুরে ফিরে ওই আমাদের আসল নোটে চলে যাবেন এইখানকার কত নাম্বার সূত্র এটার সাথে মিলাবেন আর এইখানকার কস্ট টাইটেল কোনটার সাথে মিলে এইভাবে আপনারা যদি মিলায় এই প্র্যাকটিসটা করতে পারেন আপনাদের ফেল করার আমি কোনো রাস্তা দেখি না ফেল তো রাস্তা দেখি না আপনারা কেউ আটকাবেন না ইনশাল্লাহ আগামী ক্লাসে বাকি যে 3টা প্রশ্ন আমরা ওই প্রশ্নগুলা পড়বো আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে ভর্তি করায় দিবেন আমাদের অনলাইন গ্রুপে আর যারা যারা এখনো এই গ্রুপে অ্যাড হইতে পারেন নাই তাদেরকে আমরা রিকোয়েস্ট করব এই ফেসবুক গ্রুপটায় অ্যাড হয়ে নেবেন তাহলে আমার মনে হচ্ছে আর 2-3 মাস পরে যা আপনার এই অনলাইন মানে ট্রাফিক জমে যাবে এত স্টুডেন্ট আসবে যে আপনি কারে থেকে কারে নিতে পারবেন কি না সেটা নিয়ে আমি সন্দেহ আছি না না আমাদের অনেকে ভালো জিনিস পছন্দ করে না বুঝছেন অনেকে টাকা পয়সাও বেশি মনে করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী শুক্রবার দেখা হবে আর বাড়ির হোমওয়ার্ক থাকলো একই আমরা বলবো এই কস্ট টাইটেল যতক্ষণ না মুখস্থ হচ্ছে আপনারা খুব বেশি দূর আগাইতে পারবেন না এই কস্ট টাইটেল গুলা মুখস্থ করার জন্য আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করলাম এই নোটটা আমরা একটু পরে গ্রুপে আবার দিয়ে দিব এবং আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই নোটটা মনোযোগ দিয়ে আবার পড়বেন এগুলা মিলাবেন আর বাকি প্রশ্নগুলো একটু চোখ বুলায় রাখবেন যাতে আগামী ক্লাসে ভালো বুঝেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ গুড নাইট আল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম